আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এসেছি পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার জন্য। প্রথমে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে বৌদ্ধবিহার জাদুঘর। তা আমরা যখন এসেছি সেটা প্রায় সন্ধ্যাকালীন সময়। এই সময় জাদুঘরটি সম্পূর্ণরূপে বন্ধ ছিল, তা আমরা জাদুঘরের ভিতরে ঢুকতে পারিনি। তবে জাদুঘরের মধ্যে হচ্ছে এখানে খোলার পরে পাওয়া বিভিন্ন প্রকার পুরাতন মুদ্রা, তারপরে ব্যবহার্য জিনিসপত্র যেগুলোর ধ্বংসাবশেষ পাওয়া গেছে এখানে, সেগুলো রাখা আছে সাধারণত অন্যান্য জাদুঘরে যেরকম রাখা হয়। তো আমরা মূলত পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে এসেই প্রথমে জাদুঘরের পাশে এসেছি। এখানে সুন্দর মনোরম কিছু জায়গা আছে যেগুলা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, কিছু গাছপালা লাগানো হয়েছে, সুন্দর মাঠ আছে। তো এইটা দেখতে সুন্দর। তো আমরা এরপরে চলে গেলাম হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখার জন্য। এই বৌদ্ধ বিহারটা মূলত সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার নামে পরিচিত। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু মহাদেশের বিভিন্ন স্থান থেকে নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, তদানীন্তন ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। অবস্থান ও আয়তন। পুণ্ড্রবর্ধনের রাজধানী পুণ্ড্রনগর বর্তমান মহাস্থান এবং অপর শহর কটিবর্ষ বর্তমান বানগড় এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর মহাবিহার। এর ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র 5 কিলোমিটার। এর ভৌগোলিক অবস্থান 25 ডিগ্রি অক্ষাংশ উত্তর থেকে 25 ডিগ্রি 15 অক্ষাংশ উত্তর অক্ষাংশ এবং 18 ডিগ্রি 50 পূর্ব থেকে 19.10 পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত। গ্রামের মধ্যে প্রায় 0.10 বর্গ কিলোমিটার বা 10 হেক্টর অঞ্চল জুড়ে এই পুরাকীর্তিটি অবস্থিত। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটির ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত। প্লাইস্টোসিন যুগের বরেন্দ্র নামক অনুচ্চ এলাকার অন্তর্ভুক্ত। মাটিতে লোহজাত পদার্থের উপস্থিতির কারণে মাটি লালচে। অবশ্য বর্তমানে এই মাটি অধিকাংশ স্থানে পললের নিচে ঢাকা পড়েছে। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় 30.30 মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে। স্থানীয় লোকজন একে গোপাল চিতার পাহাড় আখ্যায়িত করত, সেই থেকে এর নাম হয়েছে পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার। আবিষ্কারের প্রেক্ষাপট। ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ চালানো শুরু করেন। পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন বুকানন হ্যামিল্টন, যিনি 1807 থেকে 1812 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে পাহাড়পুর পরিদর্শন করেন। এটি ছিল পাহাড়পুরের প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন। এরপরে প্রত্নস্থল পরিদর্শনে আসেন ওয়েস্ট ম্যাকট। এরা দেশে ফিরে তাদের অভিজ্ঞতা সংবলিত বিবরণ পত্র পত্রিকায় প্রকাশ করেন। এরই সূত্র ধরে 1879 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর এই জমিটি ব্যাপক হারে খনন করার প্রতি তিনি আগ্রহ দেখান, কিন্তু জমির মালিক বলিহারের তদানীন্তন জমিদার তাকে এই কাজে বাধা দেন। তাই তিনি বিহার এলাকার সামান্য অংশ এবং পুরাকীর্তির কেন্দ্রীয় ঢিবির শীর্ষভাগের সামান্য অংশে খনন কাজ চালিয়েই অব্যাহতি দেন। এই খনন কার্যের সময় কেন্দ্রীয় ঢিবির অংশের চারপাশে উদ্গত অংশ বিশিষ্ট একটি বর্গাকার ইমারত আবিষ্কার করেন, যার দৈর্ঘ্য ছিল 22 ফুট। অবশেষে 1904 খ্রিস্টাব্দের
প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় এই স্থান 1919 খ্রিস্টাব্দে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষিত হয়। ইতিহাস ও পটভূমি। সপ্তম শতাব্দীর মাঝামাঝিতে হিউয়েন সাং পুনর্বর্ধনে আসেন, তবে তার বিস্তারিত বিবরণে সোমপুরের বিহার ও মন্দিরের কোনো উল্লেখ নেই। গোপালের সূত্র ধর্মপাল 781 থেকে 822 খ্রিস্টাব্দ সিংহাসনে আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন ও রাজ্যকে বাংলা বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন। সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন ও তিনি বিক্রমশিলা ও সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। অন্যমতে বিখ্যাত তিব্বতীয় ইতিহাস গ্রন্থ বাগ-সাম-জোন-জাং এর লেখক অত্যন্ত সুস্পষ্টভাবে ধর্মপালের পুত্র দেবপাল 1810 থেকে 1850 কর্তৃক সোমপুরে নির্মিত বিশাল বিহার ও সুউচ্চ মন্দিরের উল্লেখ করেছেন। সোমপুর বিহারের ভিক্ষুরা নালন্দা, বুদ্ধগয়া প্রভৃতি ভারতীয় বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থানে অর্থ ও ধনরত্ন দান করতেন বলে বিভিন্ন লিপিতে উল্লেখ করা আছে, যা 10ম থেকে 11শ শতাব্দীতে প্রবৃত্তিশীল অবস্থার ইঙ্গিত বহন করে। এছাড়া 9ম শতাব্দী পর্যন্ত পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় সোমপুর বিহার ছাড়াও অগ্রপুর, রাজশাহীর অগ্রাদিগুণ, উষ্টপুর, গোটপুর, এতপুর ও জগদ্দল, রাজশাহীর জগদল বিহারের উল্লেখ পাওয়া যায়। 9ম শতাব্দীর শেষ ভাগে গর্জনরাজ প্রথম ভোজ ও মহেন্দ্রপাল পাল সাম্রাজ্যের বিশেষ ক্ষতি সাধন করেন। পরে 10ম শতাব্দীর শেষ ভাগে পাল বংশীয় রাজা মহিপাল 995 থেকে 1043 সাম্রাজ্য পুনরুদ্ধার করেন ও সোমপুর বিহার মেরামত করেন। কিন্তু মহিপাল ও তার পুত্র নয়াপালের মৃত্যুর পর আবার পাল বংশের পতন শুরু হয়। এই সুযোগে মধ্য ভারতে চেদিরাজ কর্ণ, চোলরাজ রাজেন্দ্র ও দিব্য নামের এক দেশীয় কৈবর্ত সামন্ত নরপতি পরপর বরেন্দ্রভূমি আক্রমণ করেন। নালন্দায় পাহাড়পুর মন্দির ও বিহার ধ্বংসের উল্লেখ সম্ভবত এই সময়ের আক্রমণের। 11শ শতাব্দীতে পাল বংশীয় রামপাল হতরাজ্য পুনরুদ্ধার করেন। 12শ শতাব্দীতে দক্ষিণাত্যের কর্ণাট থেকে আগত সেন রাজারা বাংলা দখল করেন। সে রাজাদের আমলে সোমপুর রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায়। এ সময় শেষবারের মতো সোমপুরের পতন শুরু হয়। সেন শাসনের ফলে পতনের ধারপ্রান্তে থাকা এই বিহার সম্পর্কে একজন পণ্ডিত লিখেছেন, পাহাড়পুরের বিহার ও মঠের ধ্বংসাবশেষগুলো বড় আকারের ধ্বংসের কোনো স্পষ্ট চিহ্ন বহন করে না। পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক খনন কার্যকে দুভাগে ভাগ করা যায়। প্রথমত বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালীন সময়ে, মূলত ব্রিটিশ যুগে, এবং দ্বিতীয়ত স্বাধীনতা উত্তরকালে 80-র দশকে। 1879 সালে কার্নিংহাম প্রথম উদ্যোগটি নেন, কিন্তু বলিহারে জমিদারের বিরোধিতায় কেবলমাত্র কেন্দ্রীয় ডিবির শীর্ষভাগ খনন করে তাকে থেমে যেতে হয়। এই খননে চারপাশে উদ্গত অংশযুক্ত প্রায় 7 মিটার উঁচু একটি কক্ষ আবিষ্কৃত হয়। এর দীর্ঘদিন পর 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র গবেষণা পরিষদ ও ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের যৌথ প্রচেষ্টায় এবং দীঘাপতিয়া জমিদার পরিবারের সদস্য শরৎ কুমার রায়ের অর্থানুকূল্যে পুনরায় খনন কাজ শুরু হয়। এবছর ঐতিহাসিক ডি.আর. ভান্ডারকরের নেতৃত্বে প্রত্নস্থলটির দক্ষিণ পশ্চিম অংশে খনন পরিচালিত হলে উত্তর দক্ষিণে বিন্যস্ত এক সারি কক্ষ এবং চত্বরের অংশবিশেষ পাওয়া যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1925 থেকে 26 সালে খনন করে কেন্দ্রীয় ডিবির উত্তরে প্রধান সিঁড়ি, পোড়ামাটির ফলকচিত্র শোভিত দেওয়াল ও প্রদক্ষিণ পথসহ উত্তর দিকের মণ্ডপ বা হলঘর আবিষ্কার করেন। ফলে প্রথমবারের মতো এই বিহারের ভূমি পরিকল্পনা ও দেওয়াল চিত্রণ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। 1930 থেকে 31 এবং 1931 থেকে 32 সালে জি.সি. চন্দ্র বিহারের দক্ষিণ পশ্চিম কোণ সংলগ্ন চত্বর খনন করেন। 1933 থেকে 34 সালে কাশীনাথ দীক্ষিতের তত্ত্বাবধানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ পুনরায় খনন করে। এতে বিহার ও মন্দিরের অবশিষ্ট অংশ এবং সত্যপীরের ভিটায় এক গুচ্ছ স্তূপ সহ একটি তারা মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রফিক মোগল পূর্ব বাহুর কয়েকটি কক্ষে গভীর উৎখনন পরিচালনা করেন। স্বাধীনতার পরবর্তী সময়ে 1981 থেকে 83 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ নতুন তথ্যের অনুসন্ধান এবং ইতিপূর্বে দীক্ষিতের আবিষ্কৃত কক্ষসমূহের প্রাপ্ত নিদর্শনাবলী সম্পর্কে
নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে দ্বিতীয় পর্যায়ের খনন কাজ শুরু করেন। 1987 থেকে 1999 সালে পুনরায় খনন কাজ পরিচালিত হয়। বিহার অঙ্গন থেকে অপ্রয়োজনীয় জঞ্জাল ও পূর্ববর্তী খননের স্তূপীকৃত মাটি অপসারণ করে সুশৃঙ্খল পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা, যেন বিহারের বিদ্যমান জলাবদ্ধতা দূরীভূত হয় এবং লবণাক্ততা হ্রাস পায়। বিহার বৌদ্ধ বিহারটির ভূমি পরিকল্পনা চতুষ্কোণাকার, উত্তর ও দক্ষিণ বাহুদ্বয় প্রতিটি 273.7 মিটার এবং পূর্ব ও পশ্চিম বাহুদ্বয় 274.15 মিটার। এর চারদিক চওড়া সীমানা দেওয়াল দিয়ে ঘেরা ছিল। সীমানা দেওয়াল বরাবর অভ্যন্তর ভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং অন্য 3 দিকের বাহুতে রয়েছে 44টি করে কক্ষ। এই কক্ষগুলোর 3টি মেঝে আবিষ্কৃত হয়েছে। প্রতিটি মেঝে বিছানো ইটের উপর পুরো সুরকি দিয়ে অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছিল। সর্বশেষ যুগে 92টি কক্ষে মেঝের উপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয়। এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তরিত করা হয়েছিল। কক্ষগুলির প্রতিটি দরজা আছে। এই দরজাগুলির ভেতরের দিকে প্রশস্ত, কিন্তু বাহিরের দিকে শুরু হয়ে গেছে। কোনো কোনো কক্ষে কুলুঙ্গি পাওয়া যায়। কুলুঙ্গি সম্বলিত কক্ষগুলোর মেঝেতে দৈনন্দিন ব্যবহারযোগ্য বেশ কিছু দ্রব্যাদি পাওয়া যায়। ভেতরের দিকের কক্ষগুলোর দৈর্ঘ্য 4.26 মিটার এবং প্রস্থ 4.11 মিটার। কক্ষের পেছনের দিকের দেওয়াল অর্থাৎ সীমানা দেওয়াল 4.87 মিটার এবং সামনের দেওয়াল 2.44 মিটার চৌড়া। কক্ষগুলোর সামনে 2.5 মিটার প্রশস্ত টানা বারান্দা আছে। ভেতরের দিকের উন্মুক্ত চত্বরের সাথে প্রতিটি বাহু সিঁড়ি দিয়ে যুক্ত। বিহারের উত্তর বাহুর মাঝ বরাবর রয়েছে প্রধান ফটক। এর বাহিরের ও ভেতরের দিকে একটি করে স্তম্ভ সম্বলিত হলঘর এবং পাশে ছোট ছোট কুঠুরি আছে। এই কুঠুরিগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতো। প্রধান ফটক এবং বিহারের উত্তর পূর্ব কোণের মাঝামাঝি অবস্থানে আরও একটি ছোট প্রবেশপথ ছিল। এখান থেকে ভেতরের উন্মুক্ত চত্বরের প্রবেশের জন্য যে সিঁড়ি ব্যবহৃত হতো তা আজও বিদ্যমান। উত্তর, দক্ষিণ, পশ্চিম বাহুতে অনুরূপ সিঁড়ির ব্যবস্থা ছিল। এদের মাঝে কেবল পশ্চিম বাহুর সিঁড়ির চিহ্ন আছে। উত্তর বাহুর প্রবেশপথের সামনে 1984 সাল পর্যন্ত একটি পুকুর ছিল। 1984 থেকে 85 সালের খননে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রথম নির্মাণ যুগের পরবর্তী আমলেও এই পুকুর খনন করা হয় এবং এর সময় এই অংশের সিঁড়িটি ধ্বংস করে দেওয়া হয়। পরবর্তীকালে পুকুরটি ভরাট করে দেওয়া হয়। কেন্দ্রীয় মন্দির। বিহারের অন্তর্বর্তী স্থানের উন্মুক্ত চত্বরের মধ্যবর্তী স্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ। এখন এটি 21 মিটার উঁচু হলেও মূল মন্দিরটি কমপক্ষে 30 মিটার উঁচু ছিল। 3টি ক্রমহ্রাসমান ধাপে ঊর্ধ্বগামী এই মন্দিরের ভূমি পরিকল্পনার ক্রুশাকার। প্রতিটি ক্রুশবাহুর দৈর্ঘ্য প্রস্থ 108.3 মিটার ও 95.45 মিটার। ক্রুশের মধ্যবর্তী স্থানে আরও কয়েকটি অতিরিক্ত দেওয়াল কৌণিকভাবে যুক্ত। মূল পরিকল্পনাটির কেন্দ্রে দরজা জানালাবিহীন একটি শূন্যগর্ভ চতুষ্কোণাকার প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠটি মন্দিরের তলদেশ থেকে চূড়া পর্যন্ত বিস্তৃত। মূলত এই শূন্যগর্ভ প্রকোষ্ঠটিতে কেন্দ্র করে সুবিশাল এই মন্দিরের কাঠামো নির্মিত। এই কক্ষের চারদিকে মন্দিরের দ্বিতীয় ধাপে 4টি কক্ষ ও মণ্ডপ নির্মাণ করা হয়েছে। এর ফলে মন্দিরটি ক্রুশাকার ধারণ করেছে। মন্দির পরিকল্পনার সমান্তরাল দেওয়াল পরিবেষ্টিত প্রদক্ষিণ পথ আছে। অনুরূপভাবে প্রথম ধাপে দ্বিতীয় ধাপের প্রদক্ষিণ পথের দেওয়ালের চারদিকে 4টি কক্ষ যুক্ত করে ক্রুশাকৃতি বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা হয়েছে এবং এর সমান্তরালে প্রদক্ষিণ পথ নির্মাণ করা হয়েছে। প্রথম ধাপের সমান্তরালে মন্দিরের ভিত্তিভূমির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে দেওয়াল তৈরি করা হয়েছে। উত্তর দিকের মধ্যবর্তী স্থলে সিঁড়ি ছিল। পরবর্তীতে এই সিঁড়ি ধ্বংস করে তার উপর কিছু নতুন কাঠামো নির্মাণ করা হয়। কেন্দ্রীয় শূন্যগর্ভ কক্ষে একটি ইট বাঁধানো মেঝে আবিষ্কৃত হয়েছে। এই মেঝে কক্ষের বাইরে চারদিকের কক্ষ ও মণ্ডপের প্রায় একই সমতলে অবস্থিত, কিন্তু চারদিকের কক্ষগুলো থেকে কেন্দ্রীয় কক্ষে যাওয়ার কোনো পথ বা দরজা নেই এবং আগে ছিল পরে বন্ধ করা হয়েছে এমনও কোনো প্রমাণও পাওয়া যায় না। কক্ষে মূর্তি রাখার দেবী বা কুলুঙ্গি কিছুই নেই। তাই অনুমিত হয় ফাঁ পায়ের দণ্ডটি মন্দিরের সুউচ্চ দেওয়ালগুলি সুদৃঢ় নির্মাণের জন্য একটি উপকরণ ছিল। মূর্তিগুলো সম্ভবত এর চারদিকের কক্ষগুলোতে স্থাপন করা হয়েছিল।
মন্দিরের শীর্ষ দেশের কোনো নিদর্শন নেই বিধায় এর ছাদ সম্বন্ধে সুস্পষ্ট কিছু বলা যায় না। কেন্দ্রীয় শূন্যগর্ভ কক্ষটির দেওয়াল নিরাভরণ, কিন্তু প্রতিটি ধাপের দেওয়ালগুলোর বহির্ভাগ উদ্গত কার্নিশ অলঙ্কৃত ইট এবং সারিবদ্ধ পোড়ামাটির ফলকচিত্র দ্বারা সুসজ্জিত। ক্রুশাকার পরিকল্পনার বর্ধিত অংশগুলোর সংযোগস্থলে কার্নিশের প্রান্ত পর্যন্ত পানি নিষ্কাশন নালার ব্যবস্থা আছে। পাথর নির্মিত এই নালাগুলোর মুখ গর্জনরত সিংহের মুখের আবহে নির্মিত। ভিত্তিভূমির দেওয়ালের বহির্দেশে ৬৩টি কুলুঙ্গি আছে, এর প্রতিটিতে একটি করে পাথরের ভাস্কর্য ছিল। উন্মুক্ত অঙ্গন। বিহারের মধ্যবর্তী উন্মুক্ত অঙ্গনে আরও কিছু ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এদের মাঝে বেশ কিছু ইমারতের বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হয়নি। অঙ্গনের দক্ষিণ পূর্বাংশে ভোজনশালা ও রন্ধনশালা অবস্থিত। এ দুটি স্থাপনার মাঝে ৪৬ মিটার দীর্ঘ ইট বাঁধানো একটি নর্দমা আছে এবং এর কাছে এক সারিতে ৩টি কূপ আছে। এছাড়াও রয়েছে কিছু নিবেদন স্তূপ, প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় মন্দিরের প্রতিকৃতি ইত্যাদি। নিবেদন স্তূপগুলোর মাঝে দক্ষিণ পূর্বাংশে অবস্থিত স্তূপটি ১৬ কোণ বৈশিষ্ট্য নক্ষত্র আকৃতির সুউচ্চ একটি মঞ্চের মাঝে সংস্থাপিত ও স্তূপটি সংলগ্ন স্থানে রয়েছে একটি পাকা কূপ। অন্যান্য নিবেদন স্তূপগুলো বিক্ষিপ্তভাবে নির্মিত। চত্বরের উত্তর পূর্বাংশের ইমারতগুলো সম্ভবত প্রশাসনিক এবং অন্যান্য কাজে ব্যবহৃত হতো। স্নানাগার ও শৌচাগার। এটি মূলত বিহারের বাইরে অবস্থিত স্থাপনা। বিহারের দক্ষিণ দেওয়াল হতে ২৭ মিটার দক্ষিণে অবস্থিত একটি মঞ্চে অনেকগুলো স্নানাগার ও শৌচাগার নির্মাণ করা হয়েছিল। মঞ্চটি পূর্ব পশ্চিমে ৩২ মিটার দীর্ঘ, উত্তর দক্ষিণে ৮.২৩ মিটার প্রশস্ত। এটি বিহারের ১০২ নম্বর কক্ষ থেকে একটি উঁচু বাঁধানো পথ দ্বারা সংযুক্ত। এই পথের নিচে বিহার দেওয়ালের সমান্তরালে ১.৯২ মিটার চওড়া এবং ২.৫ মিটার উঁচু একটি ভল্টযুক্ত খিলান রয়েছে। সম্ভবত বিহারের বহির্ভাগে অবাধ চলাচল এবং চারদিকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য এইরূপ করা হয়েছিল। সংলগ্ন স্থাপনাসমূহ স্নানঘাট, গন্ধেশ্বরী মন্দির, পাহাড়পুর জাদুঘর সংরক্ষিত মূর্তি, বেলে পাথরের চামুণ্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণুর খণ্ডাংশ, কৃষ্ণ পাথরের দণ্ডায়মান গণেশ, বেলে পাথরের কীর্তি মূর্তি, দুবলহাটির মহারানীর তৈলচিত্র, হরগড়ির ক্ষতিগ্রস্ত মূর্তি, কৃষ্ণ পাথরের লক্ষ্মীনারায়ণের ভগ্ন মূর্তি, কৃষ্ণ পাথরের উমা মূর্তি, বেলে পাথরের ঘড়ি মূর্তি, বেলে পাথরের বিশ্বমূর্তি, নন্দী মূর্তি, কৃষ্ণ পাথরের বিশ্বমূর্তি, সূর্য মূর্তি, কৃষ্ণ পাথরের শিবলিঙ্গ, বেলে পাথরের মনসা মূর্তি।